আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে ডিগ্রি সেকেন্ড পার্ট নিয়ে আসছি, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। এবং এর আগে টিউটোরিয়ালে ডিগ্রি পার্ট 1 ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ কিভাবে পরিবর্তন করতে হয়। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি গুরুত্বপূর্ণ যারা রিটেন টেস্ট দেন, যারা রিটেন পরীক্ষা দেন, যেমন বিসিএস রিটেন পরীক্ষা দেন এবং যারা জব পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিকজ আজকের এই পার্ট 2তে অ্যাডভান্স লেভেলের কিছু গ্রামার রুলস নিয়ে আমি আলোচনা করব, যেটা খুব ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখতে দেখতে আপনি সারপ্রাইজিং কিছু রুলস সম্পর্কে জানবেন, যেগুলো সচরাচর বাজারে সচরাচর যে বইগুলো পাওয়া যায় সেখানে কিন্তু আলোচনা করা থাকে না। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের জন্য। আর এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি অন্তত কিছু শিখতে পারবেন। সো ইংলিশ ইনসাইটের সাথে থাকবেন। চলুন ডিগ্রি সেকেন্ড পার্টের ক্লাসে আলোচনা করি। ডিগ্রি পার্ট 1 আমার বেসিক টু অ্যাডভান্সের যে আলোচনা করেছেন, সেখানে ডিগ্রি 2 আজকে আলোচনা করব, যেখানে আমি কিছু ইলজিক্যাল কম্প্যারিজন নিয়ে আলোচনা করব। ইলজিক্যাল কম্প্যারিজন বা স্ট্রং কম্প্যারিজন বা ইরেগুলার কম্প্যারিজন যেগুলো সচরাচর পরিবর্তন হয়, সেগুলো আপনাকে জানতে হবে। আর কাইন্ডলি এই ইলজিক্যাল কম্প্যারিজনগুলো আপনারা সবাই স্ক্রিনশট করে নেবেন, কারণ কখন যে আপনার পরীক্ষায় লাগে, কখন যে আপনার পরীক্ষায় হুট করে চলে আসে, সেগুলো কেউ বলতে পারবে। সো আগে থেকে জানাটা দরকার। সো ইংলিশ ইনসাইট আপনাকে সব কিছু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা জানি ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সেক্ষেত্রে এই ইলজিক্যাল যে ওয়ার্ডগুলো আছে, পজিটিভ ডিগ্রি আছে, সেগুলোকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় সেগুলো সম্পর্কে জানাটা খুব দরকার। যেমন আমি এখানে লিখেছি ব্যাড, ইভিল, ইল। ব্যাড, ইভিল, ইল, এটা পজিটিভ। এটা কম্পারেটিভ হচ্ছে ওর্স, কম্পারেটিভ হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। বানানটা খেয়াল করতে হবে, WORSE, WORST, ওর্স। ই উঠে গিয়ে টি হয়েছে। ব্যাড, ইভিল, ইল, ওর্স অথবা ওস্ট। গুড, ওয়েল, এর কম্পারেটিভ হচ্ছে বেটার, বেস্ট, এটা আপনারা সবাই জানেন। লিটল, পজিটিভে যদি লিটল থাকে কম্পারেটিভ হচ্ছে লেস, আর সুপারলেটিভ হচ্ছে লিস্ট। আর পজিটিভে যদি মেনি বা মাছ থাকে, মেনি হয় কাউন্টেবল নাউনে, মাছ হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মেনি বা মাছ থাকে কম্পারেটিভ করার সময় মোর এবং সুপারলেটিভ করার সময় মোস্ট ব্যবহার করতে হয়। পজিটিভে যদি ফার থাকে কম্পারেটিভ করার সময় ফার্দার, FARTHER, FURTHER, ফার্দার আর ফার্দার কখন ব্যবহার হয়? ডিগ্রি 3 নম্বর ক্লাসে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। ফার্দার এবং ফার্দেস্ট, ফার্দার আর সুপারলেটিভ হচ্ছে ফার্দেস্ট অ্যান্ড ফার্থেস্ট, এটা নিয়ে আলোচনা করা হবে। তারপর যদি আমরা দেখি টপের কম্পারেটিভ হচ্ছে টপার, TOPPER, টপার। টপ, টপার, টপ মোস্ট অথবা টপেস্ট। আপ, আপার, আপারমোস্ট, আপ, আপার, আপারমোস্ট। ইনার মোস্ট। হচ্ছে সোন, কম্পারেটিভ হচ্ছে সোনার, সুপারলেটিভ হচ্ছে সোনেস্ট। পজিটিভে যদি লেট থাকে কম্পারেটিভ হচ্ছে লেটার বা ল্যাটার, সুপারলেটিভ হচ্ছে ল্যাটেস্ট বা লাস্ট। পজিটিভে যদি অফেন থাকে কম্পারেটিভ করার সময় অফথেনা, সুপারলেটিভ হচ্ছে অফটেনেস্ট। পজিটিভ ফোর্থ, ফার্দার, ফার্দেস্ট। পজিটিভ লং, লঙ্গার, লংগেস্ট। এই সকল ইলজিক্যাল কম্পারিজনগুলো আপনারা স্ক্রিনশট করে নেবেন, বিকজ এই ইলজিক্যাল কম্পারিজনগুলো আপনাদের যে কোনো রিটেন পরীক্ষাগুলোতে খুবই দরকার হতে পারে। সো এখন আমরা পরবর্তী যে সেগমেন্টটা আছে, পরবর্তী এক্সেপশনাল রুলস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সেপশনাল, যে কেউ আপনাকে বোকা বানাতে পারে। সো আমরা আজকে বোকা থেকে কীভাবে চালাক হতে পারি সেই সম্পর্কে জানবো। চলো, ইলজিক্যাল কম্পারিজনের পর আমরা আজকে পানি 3 নিয়ে আলোচনা করব। এর আগের ডিগ্রি পার্ট 1 ক্লাসে পানি 1, পানি 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পানি 3 নিয়ে আলোচনা করব, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার যে আমরা গত ক্লাসে শিখেছিলাম পজিটিভ চিহ্নের সবচেয়ে সহজ উপায়টা কি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ অ্যাজ দেখব সেটা হচ্ছে পজিটিভ, যে সেন্টেন্সে আমরা দেন দেখব সেটা হচ্ছে কম্পারেটিভ, যে সেন্টেন্সে ওয়ান অফ দ্য অথবা দা দেখব সেটা হচ্ছে সুপারলেটিভ। কিন্তু
আজকে যে সেগমেন্টটা, আজকে যে রুলসটা বা আজকে যে পানির রুলসটা আমরা শিখবো, সেখানে পজিটিভ টু কম্পারেটিভ হয়, কম্পারেটিভ টু পজিটিভ হয় কখন, কিন্তু সুপারলেটিভ হয় না, সুপারলেটিভ হবে না। কারণ এই পানির রুলসের মধ্যে দুইটি এন্টাইটিস বা দুইটি সাবজেক্টের মধ্যেই তুলনা হবে বা মত অনুসারে কথা বলবে, কিন্তু সুপারলেটিভ করার জন্য অনেকের মধ্যে একজনকে ডিফিনিট করে বোঝানোর জন্য সুপারলেটিভ ব্যবহার করা হয়, কিন্তু পানি 3-এর মধ্যে বা রুলস 3-এর মধ্যে আমরা সুপারলেটিভ পাবো না, আমরা পাবো পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ। সেক্ষেত্রে আপনাকে আপনার যে ব্রেইন আছে সেই ব্রেইন দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে পজিটিভ অ্যাফার্মেটিভ, পজিটিভ মানে আমি হ্যাঁ বোধ অর্থ প্রকাশ করলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি পজিটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে কম্পারেটিভ করার সময় তখন আপনাকে নেগেটিভ স্ট্রাকচারে আনসারটা করতে হবে। আর যদি আপনার যদি পজিটিভ যদি নেগেটিভে থাকে তখন কিন্তু আপনার কম্পারেটিভ করার সময় অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে, অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। ক্লিয়ার? অর্থাৎ আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ থাকলে আপনাকে আনসার করতে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে আপনাকে আনসার করতে হবে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? অর্থাৎ ক্রস কানেকশন খেয়াল করতে হবে। ক্রস কানেকশন ইউজ করলাম এই জন্য যে এখানে যদি আমি এখানে যদি সাবজেক্টটা ইউজ করি, মনে করেন এখানে একটা সাবজেক্ট আছে, আমি যদি এটা কম্পারেটিভ সাবজেক্ট যদি শুরুতে থাকে, আমি যদি কম্পারেটিভ করি তখন এই সাবজেক্ট 1 কিন্তু শেষে চলে যাবে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু 2টা হবে, সেক্ষেত্রে সাবজেক্ট 2 নিয়ে আসতে হবে। ক্লিয়ার? কথা হচ্ছে যদি পজিটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভ থাকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় নেগেটিভ করব, পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভ থাকে কম্পারেটিভ করার সময় আমি অ্যাফার্মেটিভ করব, কম্পারেটিভ যদি নেগেটিভ থাকে আমি পজিটিভ ডিগ্রি করার সময় অ্যাফার্মেটিভ করব, কম্পারেটিভ যদি অ্যাফার্মেটিভ থাকে আমি পজিটিভ করার সময় নেগেটিভ করব। অর্থাৎ সহজ কথা হচ্ছে আমি হ্যাঁ থাকলে না করব, না থাকলে হ্যাঁ করব। ক্লিয়ার? এবার এই রুলসটা জানার পর কিভাবে আমি বুঝবো যে এই কোন সেন্টেন্সটাতে কখনো সুপারলেটিভ হয় না সেটা একটু আমরা জানবো। উদাহরণস্বরূপ আমরা পাই হি ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। এই সেন্টেন্সটা পড়ার আগে আমি টিউটোরিয়াল 1-এ বলেছি যে কোনো ইংলিশ সেন্টেন্স পড়ার আগে আমাকে চিন্তা করতে হবে সেটা কোন ডিগ্রিতে আছে বা কোন সেন্টেন্স আছে বা কোন স্ট্রাকচার আছে বা কোন টেন্স আছে সে খেয়াল করতে হবে। আজকে যেহেতু আমরা ডিগ্রি পড়ছি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ পড়ছি, তাহলে আমাকে সেন্টেন্সটা পড়ে আগে জানতে হবে যে এই সেন্টেন্সটা কি আসলে কোন ডিগ্রিতে আছে। এই সেন্টেন্সটা আছে যে সেন্টেন্সে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। সো পজিটিভ ডিগ্রি যেহেতু আমরা জানলাম, কিন্তু আমরা বেসিক ক্লাসে বা ডিগ্রি পার্ট 1 ক্লাসে আমরা দেখেছিলাম পজিটিভ ডিগ্রিতে নো আদার অথবা ভেরি ফিউ থাকে, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু নো আদার বা ভেরি ফিউতে নেই। সেক্ষেত্রে এখন শুধুমাত্র আছে হি ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, শুধুমাত্র অ্যাজ ডট ডট অ্যাজ আছে। এই ধরনের সেন্টেন্সগুলোতে আপনি যখন কম্পারেটিভ করবেন সেক্ষেত্রে এই পানি 3 নম্বর রুলসটাকে খেয়াল করতে হবে, যেখানে কখনো সুপারলেটিভ ফর্ম হবে না, কখনো সুপারলেটিভ ফর্ম হবে না। এখন এই ক্ষেত্রে আপনাকে আমি বলেছি যে যেই সেন্টেন্সটা আপনাকে দেওয়া হোক না কেন সেটা পজিটিভলি আছে, অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে খেয়াল করতে হবে। যদি অ্যাফার্মেটিভ থাকে তখন আপনি কম্পারেটিভ করার সময় নেগেটিভ আনসার করতে হবে, আর যদি নেগেটিভ দেওয়া থাকতো তাহলে আপনি আনসার করার সময় পজিটিভলি করতে হতো বা অ্যাফার্মেটিভলি করতে হতো। এখন এই সেন্টেন্সটা আছে আপনার পজিটিভলি, তখন কম্পারেটিভ করার সময় আপনাকে কিন্তু নেগেটিভ স্ট্রাকচার করতে হবে। এখন এখানে খেয়াল করতে হবে যে সাবজেক্ট 1 আছে আর এখানে সাবজেক্ট 2 আছে। এখন এটা যেহেতু পজিটিভ ডিগ্রিতে আছে সেক্ষেত্রে আপনার কম্পারেটিভ করার সময় সাবজেক্ট 2টা আগে নিয়ে আসতে হবে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট আগে বসে, অবজেক্ট পরে বসে। এখন রহিম, এখন ভার্ব হচ্ছে কি ইজ। এখন যেহেতু এটা নেগেটিভ নাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু নট আনতে হবে, নট আনতে হবে। তাহলে রহিম ইজ নট। আর এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। আর আমরা জানি কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে আপনাকে দেন আনতে হবে। তাহলে রহিম ইজ নট টলার দেন, সাবজেক্ট হিসেবে হিকে ব্যবহার করবেন। তাহলে আনসারটা ক্লিয়ার, কারণ রহিম হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ স্ট্রাকচারে না সেক্ষেত্রে আপনাকে কম্পারেটিভ করার সময় নেগেটিভ স্ট্রাকচারে লিখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা কম্পারেটিভ ফর্ম আপনাকে জানতে হবে। আমরা জানি টলের কম্পারেটিভ ফর্ম টলার,
আর কম্পারেটিভের কমন একটা শব্দ হচ্ছে দেন, কারণ টলার দেন আর সাবজেক্ট হিসেবে হি কে আনতে হবে। রহিম ইজ নট টলার দেন হি, এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে স্ট্রাকচারটায় লিখে দিচ্ছি। সেটা হচ্ছে পজিটিভে যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ ডট ডট অ্যাজ প্লাস সাবজেক্ট টু থাকে, আপনি কম্পারেটিভ করার সময় সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস নট প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস সাবজেক্ট ওয়ান, এইভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান প্লাস ভার্ব প্লাস নট লেস প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান। তখন কিন্তু আর এটা আবার টলার হবে না, এটা টলই থেকে যাবে। নট লেস টল প্লাস দেন প্লাস সাবজেক্ট টু। অর্থাৎ আপনি যদি সাবজেক্ট টুকে যদি কম্পারেটিভ সাবজেক্ট রূপে নিয়ে আসেন, অর্থাৎ শুরুতে নিয়ে আসেন, সেক্ষেত্রে স্ট্রাকচার এটা। আর যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট ওয়ানকে সাবজেক্ট ওয়ানের জায়গায় রেখে দেন, তাহলে স্ট্রাকচার এটা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কম্পিটিটিভ এক্সামে যখন আপনারা যান অ্যাটেন্ড করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ধরনের সেন্টেন্স দিয়ে পরবর্তীতে এই ধরনের স্ট্রাকচার দিয়ে দেয়, এটা আর দেয় না, কারণ এটা তো সচরাচর সবাই জানে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে, সাবজেক্ট ওয়ান যদি শুরুতে থাকে সেক্ষেত্রে নট লেস অথবা নট মোর, নট লেস অথবা নট মোর, এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করতে হবে। আর কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ এক্সামগুলোতে 4টা অপশন দেওয়া থাকে বা 5টা অপশন দেওয়া থাকে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে এই ধরনের স্ট্রাকচারগুলো দিয়ে থাকে। সো বি কেয়ারফুল। এই ধরনের সেন্টেন্সে 2টা স্ট্রাকচার হয়। পানি 3 নম্বর রুলসে 2টা স্ট্রাকচার হয়। সাবজেক্ট টু যদি শুরুতে আসে সেক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম ইউজ করা যাবে, আর সাবজেক্ট ওয়ান যদি আপনি সাবজেক্টের পজিশনে রেখে দেন সেক্ষেত্রে নট লেস অথবা নট মোর এই ধরনের শব্দ ব্যবহার করে। আর খেয়াল করতে হবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ টুতে হবে না, তখন অ্যাডজেক্টিভ ওয়ানেই থেকে যাবে। যেমন এখানে টল আছে, তখন কিন্তু এখানে আর টল আর হবে না। সো বি কেয়ারফুল। এই এক্সাম্পল ছাড়াও আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনাদের এই পানি রুলস সম্পর্কে আরও বেশি ক্লিয়ার আইডিয়া আপনারা পাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক দিবেন বা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই ক্লাস থেকে উপকৃত হয়। আর কমেন্ট করে জানাবেন যদি ক্লাসটা কেমন হচ্ছে, উপকৃত হচ্ছেন কিনা সেটা জানাবেন। আর নিচে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন, ইনসাইটে নতুন কোন ক্লাস আসলে সবার আগে জানার জন্য ইনসাইটের সাথে থাকবেন। আশা করছি ইনসাইট আপনাকে ভালো কিছু দিতে পারবে। প্রথম এক্সাম্পলের পর আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখি, সেখানে কিন্তু খুব একটা ভেরিয়েশন পাই। শি ডাজ নট প্লে অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আপনি দেখবেন যেখানে নো আদার ভেরিফিউ থাকবে না, সেখানে কিন্তু পানি 3 নাম্বার হয়। আমি আবার বলছি, যেই সেন্টেন্সে পজিটিভে নো আদার ভেরিফিউ থাকবে না সেক্ষেত্রে রুলস 3 নাম্বারটা ফলো করবেন, যেখানে সুপারলেটিভ ফর্ম হয় না। তাহলে এবার এই সেন্টেন্সগুলোতে বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, পজিটিভ যদি হ্যাঁ থাকে তাহলে আপনাকে আনসার করতে হবে নেগেটিভ, নেগেটিভ যদি থাকে আপনাকে আনসার করতে হবে অ্যাফার্মেটিভে। যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভে আছে সেক্ষেত্রে আমরা আনসারটা কীভাবে করতে পারি খেয়াল করি। সাবজেক্ট টু যেটা থাকবে সেটাকে আমরা শুরুতে লিখব। তাহলে সাবজেক্ট টু হচ্ছে হার ব্রাদার। এখন এখানে যেহেতু নেগেটিভ স্ট্রাকচারে আছে সেক্ষেত্রে এই ডাজ নটটা এটার উপর প্রভাব ফেলবে, তাহলে অ্যাজ বাই ইয়েস ব্যবহার করব। হার ব্রাদার প্লেস। এখন এই ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি? ওয়েলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আমরা একটু আগে ক্লাস শুরু করার আগে ইলজিক্যাল কম্পারিজন আমরা দেখেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম গুড বা ওয়েল, যেখানে কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন ব্যবহার করতে হয়, দেন শি। ক্লিয়ার? তাহলে হার ব্রাদার প্লেস বেটার দেন শি। এরপরে আমরা 3 নম্বর একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। আমরা 2 নম্বর এক্সাম্পল পর আমরা 3 নম্বর এক্সাম্পলটা যদি দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এখানে কিন্তু আগে রুলসগুলোতে ছিল 2টা সাবজেক্ট, এখন এখানে 3টা সাবজেক্ট বা 3টা পার্সন নিয়ে আলোচনা করব, সেগুলো একটু দেখি। এখানে আই, হিম এবং ইউ। তবে খেয়াল করতে হবে সেন্টেন্স পড়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কোন সাবজেক্টের সাথে, মানে কার সাথে কার তুলনা হচ্ছে, কার সাথে কার কথা হচ্ছে সেটা খেয়াল করতে হবে। যেমন আই ডোন্ট নো হিম বেটার দেন ইউ। তাহলে আয়ের সাথে এখানে তুলনা হচ্ছে, আয়ের সাথে তুলনা হচ্ছে ইউ, আয়ের সাথে তুলনা হচ্ছে ইউ। সো সাবজেক্ট 1 পেলাম, সাবজেক্ট 1 পেলাম আই, সাবজেক্ট 2 পেলাম ইউ।
এখন এটাকে কম্পারেটিভ, এটা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি আছে আমরা পজিটিভ করব, তাহলে পজিটিভ করার সময় সাবজেক্ট 1কে আগে নিয়ে আসি। সাবজেক্ট 1 কি আছে? ইউ। এখন এখানে ডোন্ট আছে, তাহলে ডোন্ট এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে মূল ভাবটা প্রেজেন্ট টেন্সে লিখবো আমরা। ইউ নো হিম অ্যাজ গুড অ্যাজ আই। যেহেতু আমরা জানি নেগেটিভ থাকলে আপনাকে পজিটিভ আনসার করতে হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে সাবজেক্ট আমরা শুরুতে লিখলাম, পজিটিভ ইউজ করলাম। আর এখানে অবজেক্ট যেহেতু, কারণ সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়, অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হয়, সেটা আমরা একটু পরে জানবো। কারণ আমরা যে ভুলটা শিখে আসছি সেটা হচ্ছে হি ইজ বেটার দেন মি, এটা আজীবন ভুল শিখে আসছেন, সেই ভুলটাকে পারফেক্টলি শেখার জন্য আজকে টিউটোরিয়ালটা খুব দরকার। ইউ নো হিম অ্যাজ গুড অ্যাজ হি, কারণ আমরা গুডটা ব্যবহার করলাম, বা বেটারের পজিটিভ হচ্ছে গুড। সো এখন আমরা কিছু এক্সেপশনাল 3-4টা এক্সাম্পল করব, যেটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জানা খুব দরকার। ডিগ্রি আরেকটা ব্যতিক্রম হচ্ছে উড রেদার। যদি কোনো সেন্টেন্সে উড রেদার যুক্ত কোনো সেন্টেন্স, কম্পারেটিভ সেন্টেন্স যদি আপনাকে করতে দেয়, পজিটিভ করতে দেয়, সেক্ষেত্রে আপনি ঘাবড়ে যাবেন। আজকের ভিডিও থেকে আপনার ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, রেদারের প্লাস দেন থাকলে, আর আমরা জানি দেন থাকলে এটা কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রিকে আপনি পজিটিভলি করার জন্য পজিটিভ কীভাবে করবেন সেটা একটু আমরা দেখি। এই পজিটিভটি করার পর আপনার উড রেদার নিয়ে কোনো সেন্টেন্স আসলে আপনি ইজিলি রিটেন পরীক্ষাগুলোতে আনসার করতে পারবেন। সাবজেক্ট ঠিক রাখবেন, উড রেদার ঠিক রাখবেন, উড ঠিক রাখবেন, সাবজেক্ট ঠিক রাখবেন, উড ঠিক রাখবেন, রেদারটা তুলে দেবেন, রেদার উঠে দেবেন, প্লাস এখানে যে ভার্বটা আছে সেটা ইউজ করবেন। আই উড ডাই, এখানে দেনটা উঠে আছে, দেনটা উঠে দেবেন। এই দেনের পরিবর্তে আপনি ব্যবহার করবেন নট টু, দেনের পরিবর্তে আপনি ব্যবহার করবেন নট টু, প্লাস যে ভার্বটা থাকবে সেটা। তাহলে উড রেদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমি যদি পজিটিভলি করি তাহলে উড থাকবে, রেদার উঠে যাবে, এখানে দেনের পরিবর্তে নট টু ব্যবহার করবেন, বাকি যে ভার্বটা আছে সেটা ব্যবহার করবেন। এই সেন্টেন্সটা যদি আমরা আবার খেয়াল করি, আই উড রেদার লিভ দেন স্টে, তাহলে আমরা যদি এটাকে কম্পারেটিভ ফর্ম থেকে যদি পজিটিভ ফর্ম করি তাহলে সাবজেক্ট ঠিক থাকবে, উড ঠিক থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে, রেদার উঠে যাবে, সেক্ষেত্রে যে ভার্বটা দেওয়া থাকবে সেটা লিখব। আর দেনের পরিবর্তে একটু আগে শিখেছিলাম নট টু প্লাস। তাহলে আমরা উড রেদার নিয়ে একটা রুল শিখলাম। এইভাবে আরও 3-4টা রুলস আমরা আজকে শিখবো, শেষ পর্যন্ত দেখবেন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবেন। উড রেদারের পর আমরা প্রচলিত যে ভুল ডিগ্রি শিখে আসছি, প্রচলিত যে ভুল সেন্টেন্স শিখে আসছি, সেটা আজকে প্রমাণ করার সময় এসেছে। সো আজকে এই এক্সাম্পল দিয়ে আমরা প্রমাণ করব এই স্ট্রাকচারটা ভুল। সো হি ইজ বেটার দেন মি আমরা অ্যাকচুয়ালি বলে থাকি, কিন্তু এটা গ্রামাটিক্যালি স্ট্রাকচারালাইজ ভুল। হি ইজ বেটার দেন মি কখনো হবে না গ্রামাটিক্যালি। হি ইজ বেটার দেন মি এটা কখনো গ্রামাটিক্যালি হয় না, এটা ন্যাচারাল। হি ইজ বেটার দেন মি এটা ন্যাচারাল বা কলোকেট, আমরা যেটাকে বলি কথোপকথন করার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে হি ইজ বেটার দেন মি বলি। কিন্তু আপনি যখন খাতায় লিখবেন, আপনি যখন রিটেন পরীক্ষা দেবেন বা কম্পিটিটিভ কোনো এক্সামে যাবেন, হি ইজ বেটার দেন আই লিখতে হয়। হি ইজ বেটার দেন আই লিখতে হয়। হি ইজ বেটার দেন আই। এখন অবশ্যই আপনি বলবেন আমি ভোগাস বলছি, আসলে ভোগাস না, আপনাকে লজিক দিয়ে আমি বোঝাবো যে এটা বেটার দেন মি না কেন, আর এটার সাথে রিলেটেড কিছু রুলস আছে সেগুলো আপনাকে শেখাবো। বিকজ আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা শব্দের ক্ষেত্রে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলে যে এটা কোন ধরনের পার্টসিভ স্পেস। সো এটাও আপনাকে আমি শেখাবো। খেয়াল করবেন অ্যাজ এবং দেনের পর, অ্যাজ এবং দেনের পর অবশ্যই সাবজেক্ট থাকবে। অ্যাজ এবং দেনের পর অবশ্যই সাবজেক্ট থাকবে। এখন আপনি আমাকে বলেন এই মিটা কি সাবজেক্ট? মিটা অবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি এর সাবজেক্ট কি? আই। তাহলে আমরা জানি অ্যাজ এবং দেনের পর সাবজেক্ট থাকবে। অ্যাজ এবং দেনের পর সাবজেক্টে যদি এই লজিকেও যদি আপনার না পোষায় বা আপনি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আরেকটা লজিক দিচ্ছি। আপনাকে তুলনা করতে হবে আম গাছের সাথে আম গাছ। আম গাছের সাথে কখনো কাঁঠাল গাছের তুলনা করতে পারবেন না, কারণ কাঁঠাল গাছের যে সাইজ কাঁঠালের, সেটা আমের সাইজের এতগুলো আম দিলেও আপনার সেই সাইজ হবে না। আর কাঁঠালের যে
ভিতরে যে কোয়াগুলো আছে সেগুলোর কিন্তু আমের মতো কোয়া না। সো আম গাছের সাথে আম গাছ, কাঁঠাল গাছের সাথে কাঁঠাল গাছ। আপনি যদি বলি যে সালমান খানের সাথে কার তুলনা দেবে, আপনি কি সালমান খানের সাথে তুলনা দিতে হবে, আমির খানের সাথে, আপনি কারিনা কাপুরের সাথে তুলনা করতে পারবেন না। কারণ সালমান খান হচ্ছে আপনার ম্যাসকুলিন জেন্ডার আর কারিনা কাপুর হচ্ছে আপনার ফেমিনিন জেন্ডার। সো এই ক্ষেত্রে এখানে যে সাবজেক্টটা আছে, এখানে এটা কি সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম? আপনি অবশ্যই বলবেন সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে কেন আপনি অবজেক্টিভ ফর্ম ইউজ করছেন? তাহলে আমরা তুলনা করব সাবজেক্টের সাথে সাবজেক্ট। তুলনা করব কিসে? তুলনা করব, এটা খেয়াল রাখতে হবে, তুলনা করব সাবজেক্টিভের সাথে সাবজেক্টিভ। অবজেক্টিভ যদি থাকে, কোনো সাবজেক্ট পজিশনে অবজেক্ট ব্যবহার করার হয় না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট বলছিলাম অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টিভ ইউজ করব। আর যদি এখানে যদি পজিটিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব পজিটিভ ব্যবহার করব। তবে পজিটিভ করার ক্ষেত্রে পজিটিভ কিন্তু দুই রকমের আছে, একটা পজিটিভ প্রোনাউন, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার কেউ কেউ বলে এটাকে ডাবল পজিটিভ। আর যদি এখানে যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে কোনো তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি করে আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে যদি নাউন দিয়ে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাউন দিয়ে বোঝাতে হবে। এখানে বা দিস বা দ্যাট দিয়ে বোঝায়, এখানে কিন্তু দিস এবং দ্যাট দিয়ে আপনাকে কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু অবজেক্ট ব্যবহার করেছে, তার মানে এটা গতানুগতিকভাবে ভুল স্ট্রাকচার। এটা আমরা কথার কথা বলি থাকি যে হি ইজ বেটার দেন মি, অ্যাকচুয়ালি হি ইজ বেটার দেন আই। আপনি যখন রিটেন টেস্টে বা রিটেনে লিখবেন হি ইজ বেটার দেন আই, কখনো হি ইজ বেটার দেন মি লিখবেন না। এবার আসেন কখন আপনি মি লিখবেন, কখন আপনি আই লিখবেন, এটা খেয়াল করেন। যখন এই দেনটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু মি হয়, কিন্তু আপনি যখন এই ডিগ্রি স্ট্রাকচারে যাবেন এই দেন কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় না, দেন কিন্তু আপনাকে কনজাংশন হিসেবে ব্যবহার করতে হয়। আর কনজাংশনের পরে অবশ্যই সাবজেক্ট থাকে, কনজাংশনের পরে কখনো অবজেক্ট থাকবে না। তাহলে দেন যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, তাহলে যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন, যারা জব এক্সাম দিচ্ছেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন এবং রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছেন, তারা খেয়াল করবেন দেনের পর যদি মি থাকে দেন কিন্তু প্রিপোজিশন, আর দেনের পর যদি আই থাকে দেন কিন্তু কনজাংশন। সো আপনাকে কিন্তু হি ইজ বেটার দেন মি দিয়ে দেনের নিচে আন্ডারলাইন করে আপনাকে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের পার্সিভ স্পিচ, দেন আন্ডারলাইন করে তখন আপনি মি দেখলে বলবেন এটা প্রিপোজিশন, আর যদি আই দেখেন তাহলে এটা হচ্ছে কনজাংশন। তাহলে আপনাদের এই প্রচলিত ভুল অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন পসেসিভ বা ভার্বের সাথে আইএনজি কীভাবে থাকে সেটাও আমরা দেখব। এক্সেপশনাল রুলসের লাস্ট সেগমেন্টে আমরা আসছি, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা ডিগ্রি 3rd নম্বর পার্টে অনেক অ্যাডভান্স কিছু রুলস নিয়ে আলোচনা করব। সো আমি আশা করব আপনারা যেভাবে ডিগ্রি পার্ট 1-এ ছিলেন ডিগ্রি 2-তে আছেন, ডিগ্রি 3rd সেগমেন্টও আপনারা আশা করছি থাকবেন যদি ইংলিশকে ভালোবাসেন বা ইংলিশকে জানতে চান। ইউর হচ্ছে পজিটিভ, তাহলে এটা অ্যাজ ডটেড অ্যাজ আছে, তাহলে আমরা জানি অ্যাজ ডটেড অ্যাজ থাকলে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন এটাকে কম্পারেটিভ করার সময় আমরা ব্যবহার করব সাবজেক্ট টুটাকে আগে নিয়ে আসবো। তাহলে দিস ফনি, কারণ দিস আপনি একা লিখতে পারবেন না, দিসের সাথে কোন নাউনকে আপনি রেফার করছেন সেটা আপনাকে ব্যবহার করতে হবে। দিস হচ্ছে একটা প্রোনাউনের ব্যবহার, ডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দিস ফনি ইজ, যেহেতু এখন নেগেটিভ আছে তাহলে আমরা নেগেটিভ লিখবো না, আমরা জানি যে হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ, তাহলে নট অ্যাজ উঠে যাবে। তাহলে ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি? বেটার ট্রেন। তাহলে দিস ফনি ইজ বেটার ট্রেন। দেন এখন ইউর ফনি আপনি চাইলে লিখতে পারেন ইউর ফনি, কিন্তু স্মার্টলি লিখতে চাইলে আপনার লিখতে হবে ইউরস। তাহলে ইউরের সাথে যখন অ্যাজ থাকবে তখন সেটাকে আমরা বলি ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন। আমরা এই যুদ্ধে যাব না যে কোনটা ডাবল পসেসিভ কোনটা পসেসিভ প্রোনাউন, আমরা জাস্ট পসেসিভের সাথে পসেসিভের তুলনা বোঝাচ্ছি। অর্থাৎ কোনো নাউনকে যদি মালিকানার তথ্য প্রকাশ করে তাহলে সেটাকে আমরা পসেসিভ বলি। আমরা যদি এই এক্সাম্পলটা যদি এখন আমরা এটা দেন আছে কম্পারেটিভ ফর্ম আছে, এটাকে যদি পজিটিভ ডিগ্রিতে করি তাহলে আমরা কীভাবে করবো? যেহেতু এটা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে সেই কম্পারেটিভ ফর্ম বা পজিটিভ ফর্ম ভার্বের আইএনজি দিয়ে শুরু করতে হবে। তাহলে গোয়িংটা আগে লিখি, গোয়িং বাই রিক্সা, গোয়িং বাই বাস ইজ ইজিয়ার দেন গোয়িং বাই রিক্সা। এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে গোয়িং বাই রিক্সা ইজ নট
ইজি এর পজিটিভ ফর্ম কি? ইজি অ্যাস, এই যে গোয়িং আছে সেই গোয়িংটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ যার সাথে যার তুলনা হয় তাকে তার সাথে তুলনা করতে হবে, যার সাথে যার তুলনা হয় তাকে সে তার সাথে তুলনা করতে হবে। আপনি কখনো একজন ক্রিকেটারের সাথে একজন সিঙ্গারের তুলনা করতে পারবেন না। ক্রিকেটের সাথে ক্রিকেটারের তুলনা করতে হবে, সিঙ্গারের সাথে সিঙ্গারের তুলনা করতে হবে, নায়কের সাথে নায়কের তুলনা করতে হবে, কখনো নায়িকাদের সাথে তুলনা করতে হবে না। আমরা কথায় কথায় কিন্তু অনেক কথাই বলে ফেলি, যেমন আমরা কোনো একটা মেয়েকে বলে তুমি সলমান খানের মতো সুন্দর, আসলে এটা একদম বোগাস কথা, এটা ভুল কথা। আপনাকে ফিমেলের সাথে ফিমেলের তুলনা করতে হবে। ওকে, লাস্ট ওয়ান, ইট ইজ বেটার টু গো। এখন ইট ইজ বেটার এই সাবজেক্টের সাথে তার তুলনা করা হয়নি, তুলনা করা হয়েছে এই ইনফিনিটিভের সাথে। অর্থাৎ ইনফিনিটির সাথে যদি ইনফিনিটিভ তুলনা করে সেক্ষেত্রে আপনার যে ভার্বটা দেওয়া থাকবে তার আগেও কিন্তু আপনাকে টুটা ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি দেনের আগে যদি, অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে কম্পারেটিভ কার সাথে করতেছে, তুলনা কার সাথে হচ্ছে সেটা খেয়াল করতে হবে। যদি সাবজেক্টের সাথে সাবজেক্টের হয়, অবজেক্টের সাথে অবজেক্টের হয়, পজিটিভের সাথে পজিটিভ হয়, ইনফিনিটিভের সাথে ইনফিনিটিভ হয়, ভার্বের আইএনজি ফর্মের সাথে ভার্বের আইএনজি ফর্ম করতে হবে, তার নাউনের সাথে নাউন কি করতে হবে, সো এই খেয়াল করতে হবে। ওই যে বললাম হি ইজ বেটার দেন মি, এটা প্রচলিত ভুল, এটা কলোকেশনের ক্ষেত্রে ব্যবহার করে, এটা ন্যাচারাল। আনন্যাচারাল হচ্ছে হি ইজ বেটার দেন আই। অর্থাৎ আমরা জানি হি ইজ হচ্ছে সাবজেক্ট পজিশন, সো সাবজেক্ট পজিশনের সাথে সাবজেক্ট তুলনা করা হবে। সো আজকে যে এক্সেপশনাল যে ক্লাসটি করলাম, আশা করছি এই ক্লাসের মধ্যে আপনি উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনি উপকৃত হয়েছেন, আর ক্লাসটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনারা উৎসাহিত দিলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। অ্যাডভান্স লেভেলে কিছু গ্রামার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ডিগ্রি পার্ট 3-তে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আরেকটা রিকোয়েস্ট, যদি ইংলিশ ইনসাইডের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ইংলিশ ইনসাইডের সাথে থাকবেন। আর নেক্সট ক্লাসের জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা আশা করছি সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন, সে কামনায় শুভকামনা। টাটা।